ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ঠিক মাঝরাতে একটি গাড়ি ভাড়া করে 24 ফেব্রুয়ারি 2024 আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ব্যাগপত্র জমা দিয়ে বোর্ডিং পাস কালেক্ট করে দুটো ফ্লাইট চেঞ্জ করে কলকাতা থেকে ব্যাঙ্গালোর হয়ে পৌঁছে গেলাম কেরালাতে কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি। এই এয়ারপোর্টটা এটা পুরো সোলার পাওয়ার এয়ারপোর্ট। এইখানটা দেখছি এই আমরা দাঁড়িয়েছি, এটা হচ্ছে অ্যারাইভালস। তো আমাদের গাড়ি এখানেই আসবে, গাড়ির জন্য ওয়েট করছি। এই পাশ থেকে সব গাড়িগুলো আসছে এসে, এটা হচ্ছে অ্যারাইভাল পিক আপ। এই অ্যারাইভাল পিক আপের এখান থেকে সমস্ত গাড়িগুলো যারা এখানে অ্যারাইভালে নেমেছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। তো আমাদেরও গাড়ি আসবে এই দিক থেকে এসে এখানেই দাঁড়াবে, কোথাও দাঁড়ালেই উঠে পড়বো। গাড়ির জন্য ওয়েট করছি। এখন বাজছে সকাল 10:30, একদম এক্স্যাক্টলি টাইমে পৌঁছে গেছি। আমরা 10:05 ল্যান্ডিং করেছি, কিন্তু 10:30 অবধি ওয়েট করছি গাড়িটার জন্য। লাগেজ নিতে একটু সময় লেগেছে। আমাদের কার এসে পৌঁছে গেছে, ওয়েট করছি এখানটাতেই। আমাদের কার এসে পৌঁছে গেছে, এই হচ্ছে আমাদের গাড়ি ডাটসান রেডিগো। এই গাড়িটাই নিয়েছি, লাগেজগুলো করে দেবো। সো ক্যান আই পুট মাই লাগেজ স্যার? ওকে। এখন এসে গেছি সিগাল হোটেলে, মানে রেস্টুরেন্টে। ওখানে খাবার দাবার খাবো, লাঞ্চ করবো। চান টান হয়ে গেছে হোটেলে আসার পরে। এখানে বেশ গরম আছে, তাই জন্য ঘাম হচ্ছে। দেখেই ভেতরে রেস্টুরেন্টে গিয়ে কী কী খাবার পাওয়া যায়। এই হচ্ছে রেস্টুরেন্ট। এই হচ্ছে আমাদের সিগাল রেস্টুরেন্ট। এখান থেকে ভিউটা খুব সুন্দর। এটা কোচির যে ব্যাক ওয়াটার, সেইটাই হচ্ছে এই ভিউ। এই হচ্ছে কোচির ব্যাক ওয়াটারের উপরে সিগাল যে রেস্টুরেন্ট। এখানে খাওয়ার জন্য এসেছি, দুপুরে লাঞ্চ করে নেবো। এখানে বসতে পারিনি কারণ এটা রিজার্ভ আছে। এই ভেতরে এই দিকটাতে বসেছি। এখানে আসলে পরে এই সিগাল রেস্টুরেন্টে একবার খাওয়া দরকার। এখানে ভালোই খাবার পাওয়া যায়, আমরাও অর্ডার করে দিয়েছি। দূরে ওই যে হোটেলটা দেখা যাচ্ছে, এটা একটা তাজের প্রপার্টি। এই হোটেলটা একটা তাজ হোটেলের প্রপার্টি, অনেক এক্সপেন্সিভ প্রপার্টি। তো আমরা যে হোটেলটা আছি সেটা 1500 টাকা রুম রেট। সেই হোটেলটাও আমরা দেখিয়ে দেবো কেমন রুমটা। এসি 1500 টাকা। এই জায়গাটা হচ্ছে রিজার্ভড আছে এখন, তাই জন্য আমাদের বসার জায়গা হলো না। রোদও আছে, ওই জন্য ভেতরে বসলাম। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর। সন্ধ্যেবেলা এলে আরো ভালো লাগবে। ফ্রেশ লাইম সোডা অর্ডার করে দিয়েছি। ফ্রেশ লাইম সোডা হচ্ছে 70 টাকা। আর তাছাড়া আমরা মিক্স ফ্রাইড রাইস অর্ডার করেছি, প্লেন রাইস, আর তার সঙ্গে ডাল ফ্রাই। এটাই আমরা এখন খেয়ে নেবো। আর তার সঙ্গে জল আছে। এখন সিগাল রেস্টুরেন্টে বসে আছি, খাবার অর্ডার করে দিয়েছি। এই সিগাল রেস্টুরেন্টে কিন্তু এখানে লেখা আছে নন স্মোকিং এলাকা। তো এখানে স্মোকিং অ্যালাউড নেই, কিন্তু এখানে অ্যালকোহল বা এই ধরনের জিনিসগুলো এখানে খাওয়া যাচ্ছে। এবং সি ফুড এখানে প্রচুর লোকে অর্ডার করেছে। আর আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে ডাল ফ্রাই, প্লেন রাইস, একটা মিক্স ফ্রাইড রাইস অর্ডার করেছি। আর তার সঙ্গে জল আছে, আর সোডা লাইম সোডা একটা অর্ডার করে দিয়েছি। খাবার দিয়ে যাবে, খাবার সার্ভ করতে মোটামুটি 45 মিনিটস মতো টাইম লাগবে। খাবার এলে পরে তারপরে দেখিয়ে দিচ্ছি যে কিরকম ধরনের খাবারটা হবে। এটা হচ্ছে প্লেন রাইস, ওপরে একটা পাঁপড় দিয়েছে। এটা হচ্ছে ডাল ফ্রাই, আর এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। এই হচ্ছে কোয়ান্টিটি। দুটো সস দিয়ে গেছে, কারণ ওরা খাওয়া দাওয়া শুরু করেনি। না, লাঞ্চ হয়ে গেল। এখন এখানে যে কোচির যে ছোট ছোট সাইট সিন গুলো আছে, মোটামুটি এখান থেকে 3 কিলোমিটারের মধ্যে 4 কিলোমিটারের মধ্যে পুরো সাইট সিনটা হয়ে যাবে। আর আমাদের গাড়ি এখানে পার্কিং করা আছে।
আর এই হলো সিগাল রেস্টুরেন্ট। আজকের আমাদের প্রথম যে স্পট সেটা হচ্ছে চাইনিজ ফিশিং নেট। তো এখানে বহু বছর পুরনো এই চাইনিজ ফিশিং নেট মাছ ধরার পদ্ধতি এখানে দেখা যাচ্ছে। এইদিকে অনেকগুলো পরপর জাল আছে, এখানে একটা অনেকগুলোই পরপর এরকম আছে। এই হলো চাইনিজ ফিশিং নেট। চাইনিজ ফিশিং নেটটা দেখে নিলাম, এরপর এখান থেকে চলে যাব সেন্ট ফ্রান্সিস চার্চের কাছে, যেটা আমাদের নেক্সট স্টপ। আজকে 4 থেকে 5টা জায়গা দেখবো, তার মধ্যে এটা হলো ফার্স্ট জায়গা। এবার চলে যাবো আমরা নেক্সট জায়গাতে। তো এই আমার পেছনে যে বাড়িটা, এটা হচ্ছে ভাস্কো দা গামার বাড়ি। এখন এটা হোটেল হিসেবে ভাড়া দেয়। তো এই বাড়িটাতেই ভাস্কো দা গামা ছিল এরকমই ইতিহাসে বলছে। আর ঠিক তার উল্টো দিকে এই যে চার্চটা আছে, এটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ। এইখানেই ভাস্কো দা গামার বডিটা রাখা হয়েছিল। সেন্ট ফ্রান্সিস চার্চের সামনের দিকটা একবার ওইদিকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই গাড়ি নিয়ে তো বেরিয়ে পড়েছি। এখানে সব জায়গাতে পার্কিং আছে, পার্কিং করা যায়। তো এইটা এখন ভাস্কো হোম স্টে হয়ে গেছে। ভাস্কো দা গামা স্কোয়ার, এই জায়গাটার নাম হচ্ছে ভাস্কো দা গামা স্কোয়ার। আমরা ঘুরে নিলাম ভাস্কো দা গামা স্কোয়ারটা। এবার চলে যাবো পরবর্তী জায়গাতে। ভাস্কো দা গামার বাড়ি থেকে এই পাশে হেঁটে এলেই, মানে জাস্ট উল্টো দিকটাতেই হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ। আমরা ওইটাই এখন যাচ্ছি, একবার সামনে থেকে দেখে নেব। এই হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ। এই সেন্ট ফ্রান্সিস যে চার্চ আছে আমার পেছনে, এখানেই ভাস্কো দা গামা মারা যাওয়ার পরে ভাস্কো দা গামার বডিটা রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তার ছেলে এসে সেই বডিটা নিয়ে চলে যায়, তাই এখন আর নেই। বাট ভেতরে সিমেট্রিটা এখনো আছে, মানে জাস্ট রেপ্লিকাটা করা আছে। এটা পর্তুগিজ কালচারের এবং পর্তুগিজ যে স্থাপত্য তার একটা নিদর্শন। এটা আমরা একটু ভেতরে গিয়ে দেখে নেব। এখানকার হিস্ট্রি যদি জানতে হয় তাহলে এই ভিডিওটা একটু পজ করে এই জায়গাগুলো দেখে নেবেন। 3 রকম ভাষায় লেখা রয়েছে। এইটা কতটা পড়া যাবে জানি না, তবে আগেরটা পড়া যাচ্ছে। একটু ভেতরটা গিয়ে ঢুকে দেখে আসি। এখানে একটা মনুমেন্ট মতো বানিয়ে রেখেছে। আমার পেছনে যদি দেখা হয় তাহলে কিন্তু এই চার্চটা বেশ অনেকটা বড় জায়গা নিয়ে করেছে। এদিকে অনেক জায়গা ফাঁকা পড়ে রয়েছে, মাঝখানে এদিকে এত বড় চার্চ, তারপরে এইখানটা হচ্ছে মেন ফ্রন্টটা হোয়াইট কালারের, এবং ওপাশেও জায়গা রয়েছে। এবং একটা বিশাল জায়গা জুড়ে এই চার্চটা রয়েছে। মানে পর্তুগিজ আমলে অনেকটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছিল, এবং দেয়ালগুলোর সাইজ এবং দেয়ালগুলোর যে চওড়া, সেই মোটাটা দেখলে বোঝা যাবে যে এখনকার দিনে এই দেয়ালের জায়গাতেই পুরো একটা বড় ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট উঠে যাবে, শুধু যেটুকু জায়গা দিয়ে এরা দেয়াল ঘিরেছে। দেয়ালগুলো প্রচন্ড মোটা, একটু দেখাচ্ছে। এই যে এইটা দেখলে একটা আন্দাজ করা যাবে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তো এইখান থেকে দেখলেই বোঝা যাবে যে কতটা মোটা দেয়ালটা। এই যে চওড়াটা দেয়ালের অনেক মোটা, এবং প্রত্যেকটা এখানে যে দেয়াল রয়েছে প্রত্যেকটা দেয়াল কিন্তু এতটাই চওড়া, এবং সেই জন্য এই এত বছর পরেও এই জায়গা, এই চার্চগুলো বা এই বিল্ডিংগুলো কিন্তু এখনো ধূলিসাৎ হয়ে যায়নি, এই যেগুলো রয়ে গেছে। আমাদের নতুন নতুন যে বিল্ডিং তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেগুলো 5 বছর 10 বছর 25 বছর পরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এই বিল্ডিংগুলো বছরের পর বছর, কত মানে শতাব্দীর পর শতাব্দী এখানেই এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, অবশ্যই রেনোভেশনের কাজ হয়েছে, রঙের কাজ হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু সেই পর্তুগিজ আমল থেকে তৈরি হয়ে আজ বহু বছর ধরে এইখানেই দাঁড়িয়ে রয়েছে এক পায়ে। 1779, তাহলে হিসাব করে নিতে পারবে কতটা পুরনো এই বিল্ডিংটা। এখন সেন্ট ফ্রান্সিস চার্চ থেকে বেরিয়ে পড়েছি। যদি এর সম্বন্ধে হিস্ট্রিটা কারো জানা থাকে তাহলে ওটা ভিডিওটা পজ করে দেখে নেবেন যে কেমন কী হয়েছিল। ডিটেলস হিস্ট্রি আর আমি এখানে বলছি না, এগুলো ওখানে লেখা রয়েছে সমস্ত কিছু। যতটা বলার আমি অলরেডি বলেছি। এবার এইখান থেকে আমরা চলে যাচ্ছি নেক্সট পয়েন্ট।
আমরা এই যে ভাস্কো হোমস্টে মানে ভাস্কো দা গামার এই যে বাড়িটা আছে এখানেই প্রথমে একটা ঘর ভাড়া করেছিলাম এবং এখানেই থাকবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এই ঘরটাতে ফেসিলিটি অনুযায়ী দাম অনেক বেশি, প্রায় 2700 না 2900 টাকা মতো পার রুম নিচ্ছে। এসি নেই, ঘরগুলো বড়, খাট আছে কিন্তু ফেসিলিটি সেরকম নেই, বাথরুম অনেক পুরনো, তাই জন্য আমরা এখানে থাকলাম না, অন্য জায়গায় একটা এসি সস্তার হোমস্টে নিয়েছি। এখানে রেট বেশি হলেও এর তুলনায় কিন্তু আমাদের হোটেলে বা আমাদের হোমস্টেতে কিন্তু বেশি ফেসিলিটিস পেয়েছি। এখানে এসেও কেউ চাইলে থাকতে পারেন যদি কারোর ইচ্ছা হয়, এখানেও রুম আছে, থাকা যায়, বুকিং করে আসা যায়। গুগলে সার্চ করলেই ভাস্কো হোমস্টে হিসেবে গুগলে সার্চ করলেই কিন্তু এখানকার নাম্বার পেয়ে যাবে। আমরা এখন চলে এসেছি আমাদের যে নেক্সট ঘোরার জায়গা, সেটা হচ্ছে সান্তা ক্রুজ ক্যাথিড্রাল ব্যাসিলিকা, যেটা এখন আমাদের সামনে। এই যে সান্তা ক্রুজ ক্যাথলিক্যাল ব্যাসিলিকা, এখানে লেখাও রয়েছে, দেখিয়ে দিচ্ছি লেখাটা, সান্তা ক্রুজ ক্যাথিড্রাল ব্যাসিলিকা। তো 5:30 AM থেকে 6:45 AM এবং খোলা থাকে, এবং এখানে কিছু আছে হোলি মাস ফাস হয়। আচ্ছা, এখানে তো সমস্ত টাইমিংগুলো দিয়ে দিয়েছে কখন এখানে চার্চ প্রেয়ার হয়। আমরা এন্ট্রান্সে গিয়ে এই চার্চের ভেতরটা দেখে নেব। আমি সেলফ ড্রাইভ কার নিয়ে নিয়েছি, তাই আমি নিজের মতো ঘুরতে পারছি, এটা ঠিকই। তবে এখানে কিন্তু ঘোরার জন্য যদি 300 থেকে 400 টাকা, এই যে অটোগুলো চলছে, এদের সঙ্গে যদি বুক করা হয়, এই অটোগুলো কিন্তু 300 থেকে 400 টাকা নিয়ে এই যতগুলো প্লেস আমি দেখলাম সবগুলো ঘুরিয়ে দেবে। এখান থেকে যে নেক্সট পয়েন্টে যাবে সেখানে কিন্তু আলাদা করে অটো নিতে হবে, 40 টাকা পার হেড হিসেবে নিলে মাটনচেরি প্যালেস এবং জিউ টাউন এই দুটো ঘুরিয়ে দেবে। আমরা এইটা দেখার পরে সেখানে নিয়ে যাবো। অটো হলে এখান থেকে আরো 40 টাকা এক্সট্রা লাগবে, মানে 440 টাকা মতো নিলে বা 500 টাকা নিলে মোটামুটি সব ঘুরিয়ে দেখিয়ে দেবে। চার্জটা খোলা আছে নাকি দেখি, চলো। সান্তা ক্রুজ ব্যাসিলিকা চার্জটা হচ্ছে এই ভেতরে দেখা গেল না, কারণ ক্লোজ রয়েছে আজকে। হ্যাঁ, গেটটা তো এখানে বন্ধই রয়েছে, ভেতরে খুলে ঢোকা যাবে না মনে হচ্ছে। এটা কত? 1505। ওটা 1700 ছিল, তাই না? তার মানে এইটাই তুলনামূলকভাবে সব থেকে পুরনো হচ্ছে। হ্যাঁ, এটা ফার্স্ট। তো এই চার্চটাই তুলনামূলকভাবে সব থেকে পুরনো চার্চ এখানকার। আমাদের ভাগ্য খারাপ, এখন রবিবার সানডে সত্ত্বেও চার্চ বন্ধই পেয়েছি। তো দেখা যাক সন্ধ্যেবেলায় তো আর আসা যাবে কি যাবে না, আর তো মনে হয় আসা যাবে না, কারণ আগে অনেক জার্নি হয়েছে, একটু রেস্ট করতে হবে। এরপরে দুটো আরো স্পট বাকি আছে, মাটনচেরি প্যালেস আর জিউ টাউন, এই দুটো দেখলে হয়ে যাবে কমপ্লিট। তো এখন এখান থেকে আমরা চলে যাবো মাটনচেরি প্যালেসে, সেখান থেকে জিউ টাউন, আর জিউ টাউনে যে পারদেশি সিনেগগ আছে সেটাও দেখে নেবো। তাহলে আজকের মতো আমাদের কোচি সাইট সিন শেষ হয়ে যাবে। এই গাড়িটা ভাড়া নিয়েছি যার কাছ থেকে, তার এই স্ট্যান্ডটা ছিল না মোবাইল রাখার, তাহলে এখানে মোবাইল রাখা না থাকলে পরে ম্যাপ দেখে দেখে চালানো, অচেনা রাস্তায় অচেনা ট্রেনে, কারণ এখানে তো কোনোদিন চালাইনি, খুব অসুবিধা। তাই এটা বাড়ি থেকে আসার সময় 150 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, কিন্তু কি করব, এটা আঠা দিয়ে এখানে আটকে দিয়েছি, ফিক্স করে দিয়েছি। আমি ভেবেছিলাম গাড়িওয়ালাকে এটা গিফট করে দিয়ে যাব। এখানে এত গরম, ড্যাশবোর্ড এত গরম হচ্ছে যে এর আঠা কাজ করছে না। এখানে ভ্যাকিউম সিস্টেম আছে, সেটাও কাজ করছে না, সেটাও খুলে যাচ্ছে, গরমে পুরো খুলে চলে আসছে। তবুও এটা দিয়ে কাজ চালিয়ে নেবো। আজকে গরম পড়েছে, কালকে একটু গরম থাকবে, কিন্তু মুন্নারে গিয়ে আবার ঠান্ডা পাবো, তো সেখান থেকে আর খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। এখান থেকে এখন বেরিয়ে যাবো মাটনচেরি প্যালেসে। এখন মাটনচেরি প্যালেসের কাছে পৌঁছে গেছি। মোটামুটি 10 মিনিট লাগলো আমার আসতে, যেহেতু রাস্তাটা চিনি না তাই ম্যাপ দেখে দেখে আসতে হচ্ছে বলে 10 মিনিট লাগলো, নাহলে অটো করে এলে 5 থেকে 7 মিনিটের বেশি লাগার কথা না। তো মাটনচেরি প্যালেসের ভেতরটা এবার ঘুরে দেখবো। মাটনচেরি প্যালেসে পৌঁছে গেছি, এটা হচ্ছে মাটনচেরি প্যালেস মিউজিয়ামের গেট। তো এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি, 30 টাকা পার্কিং লেগেছে, 30 টাকাতে যতক্ষণ খুশি পার্কিং করা যায়। 30 টাকাতে যতক্ষণ খুশি পার্কিং এর পর এখান থেকে চলে যাব হচ্ছে প্যালেসের ভেতরে। প্যালেসে মনে হচ্ছে 5 টাকা করে টিকিট, এখন খোলা আছে, যাই কত টাকা টিকিট গিয়ে বুঝতে পারবো। আর এই প্যালেস থেকে, প্যালেসটা ঘুরে ডান দিকে গেলেই হচ্ছে এই জিউ টাউন, এই বাঁ হাতের এইটা হচ্ছে প্যালেস, এখান থেকে ডান দিকে গেলেই জিউ টাউন। এই হচ্ছে মাটনচেরি প্যালেস, এই হচ্ছে পার্কিং এরিয়া, আমরা এখানে গাড়ি পার্কিং করেছি, সবাই এখানেই গাড়ি পার্কিং করছে। এই পুকুরের পাড়ে মাটনচেরি প্যালেস, মিউজিয়াম বলছে এটা, তাই ভেতরে ঢুকে দেখবো। এখান থেকে সুন্দর লাগছে দেখতে, তাই দু একটা ছবি তুলে নেবো।
চলে যাবো এরপর মটনজুরি প্যালেসের দিকে। মটনজুরি প্যালেস এখানে আছে, কিন্তু এর সামনে যে এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি ছোট মতো বন্ধ আছে, কিন্তু এটা কিন্তু পুরনো আর্কিটেক্ট বলেই মনে হচ্ছে। এটাও পুরনো আর্কিটেকচার, এই দুটোই পুরনো আর্কিটেকচার। এখানে যে দুটো এখানে আর এখানে দেখা যাচ্ছে, এইগুলোর ভেতরে যাওয়ার পারমিশন আছে বলে তো মনে হচ্ছে না। ওখানে একটা ক্লক টাওয়ার দেখতে পাচ্ছি, ওপরে একটা ঘন্টা আছে। সেখান থেকে এসে গেছি মটনজুরি প্যালেস। ভেতরে গিয়ে ঢুকে একটু ঘুরে দেখে নি। কি ওই পেছনে যেটা দেখছো ওটা হিন্দু মন্দির, ওইটা ভেতরে। আর এই হচ্ছে এটা এন্ট্রি এক্সিট, টিকিট কেটে নেবো। ভেতরে ঢুকেছি, এটা হচ্ছে পালকি। ভালো, বেশ পুরোনো দিনের কাঠের পালকি। পালাঙ্কুইন, 18 সেঞ্চুরির পালকি। বাবা, এখানে এটা কিসের কাজ কিছু লেখা নেই, বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না। বাঁশের কাজ এখানটা। মটনজুরি প্যালেস মিউজিয়াম বলছে ঠিকই, তবে বেশিরভাগ এখানে যেটা দেখা যাচ্ছে যে পুরোনো দিনের যে রামের গল্প, রামায়ণের গল্প, সেগুলোই এখানে আছে। একটা পুরোনো ম্যাপ দেখতে পাওয়া যাচ্ছে এখানে, যেটা লাদেন ভান দেন কোকিন, জানি না কার ম্যাপ, লেখা আছে, ডিটেলসে লেখা আছে। এই ঘরে অনেক কিছু ডাচ ড্রয়িং আছে, এটা সম্বন্ধে কিছু জানতে হলে এখানে পজ করে দেখে দিলেই হবে, এখানে লেখা রয়েছে। এইটার ভেতরে মেনলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখনো অব্দি যেটা দেখেছি সেটা হচ্ছে রামায়ণের যে স্টোরিগুলো আছে তার মানে এখানে ছবি, দেয়ালে ছবি আছে, এবং হিন্দু মন্দিরও আছে এখানে পর্যন্ত এর ভেতরে। এখন কেরালা হিস্ট্রি গ্যালারিতে এসে গেছি। এই তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেয়ালের চওড়াগুলো দেখার মতো, কতটা চওড়া দেয়াল। এটা ওই দিকের গ্যালারিগুলো দেখে পাশে পোর্ট্রেট গ্যালারিতে এসেছি, এখানে অনেক ছবি আছে, সেই ছবিগুলো একটু ঘুরে ঘুরে দেখাই। এতগুলো মোবাইলে দেখালে বিরক্ত লাগবে। মটনজুরি প্যালেস মিউজিয়াম যেটা, সেটা দেখে নিলাম। তো এখান থেকে কাছাকাছি হচ্ছে পারদেশি সিনেগগ এবং জিউ টাউন। সেটা এখন এই মুহূর্তে প্রচণ্ড রোদ, তাই যাচ্ছি না। আসলে কোচিতে একটা দিন এনাফ নয়, আমার কাছে যা মনে হয়েছে। একদিন হয়তো মেন স্পটগুলো ঘুরে দেখা হয়ে যাবে, কিন্তু যদি ভালো করে থাকতে হয়, কোচিটা ভালো করে দেখতে হয়, তাহলে মিনিমাম 3 দিন 2 দিন কোচিতে থেকে ঘুরে দেখলে পরে এই কোচি টাউনটাকে পুরো ভালোভাবে দেখা যাবে, পুরো ভালোভাবে এনজয় করা যাবে। আমরা একদিনে সমস্ত স্পটগুলো হয়তো কভার করে নিয়েছি। স্পটগুলো কভার করলে শুধু হবে না, এখানে এক একটা, যেমন জিউ টাউনে বা ফোর্ট কোচি এলাকায় আস্তে আস্তে হেঁটে হেঁটে ঘুরে বেশ সুন্দর লাগবে। এই হোটেলটাতে আছি বানিয়ান ট্রি স্টে, পাশাপাশি এখানে দুটো প্রপার্টি রয়েছে, দুটো প্রপার্টি বেশ ভালো। আজকে নাইটটা এখানেই কোচিতে কেটে গেল, সারাদিন কেটে গেল। জিউ টাউনটা আজকে যেতে পারিনি, কালকে সকালবেলা একবার ট্রাই করবো জিউ টাউন দিয়ে ড্রাইভ করে আসার জন্য। জিউ টাউনটা দেখে নেবো এবং একটা ওখানে সিনেগগ আছে, ওটা দেখে নেবো। এখন রাত্রি মোটামুটি 9:20 বাজছে, তাই জন্য একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি। এখানে যথেষ্ট গরম আছে, বেশ গরম, আমার মুখে চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে বেশ গরম আছে। তো একটুখানি হেঁটে ঘুরে দেখি। সকালবেলা যে চাইনিজ নেট, ফিশিং নেট দেখতে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের এই হোটেল থেকে মাত্র 200 মিটার দূরে। তো ওইখানটাতে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, একটু ঘুরে দেখি কেমন লাগে। একটু ইভিনিং ওয়াক হয়ে যাবে, প্লাস জায়গাটাও দেখা হয়ে যাবে। সকালবেলাতে ভালো করে তো অতটা দেখতে পারিনি, মানে দেখেছি, বাট এই ইভিনিং ওয়াকের জন্য একটু বেরিয়েছি, ঘুরে দেখি কেমন লাগছে রাস্তাটা। ওখানে একটা ওয়াকিং স্ট্রিট আছে, কিছু ওখানে লোকজনও থাকবে, একটু দেখে আসি। আজকে দিনের জন্য কোচি এখানেই এন্ড হয়ে যাবে। কালকে সকালবেলায় বেরিয়ে পড়বো অ্যালোপির জন্য। চলুন একটু ঘুরে দেখি এই রাস্তাটা। ঘর সে নিকলতে হি কুছ দূর চলতে হি রাস্তে মে থা উসকা ঘর। এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। এখানে একটা সি ভিউ রেস্টুরেন্ট আছে, এটা বেশ ভালো। সকালে তো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, এটাও বেশ ভালোই। এটা হচ্ছে মহাত্মা গান্ধী বিচ। আমাদের হোটেল থেকে একটুখানি এলেই পড়ে যাচ্ছে মহাত্মা গান্ধী বিচ। এই মহাত্মা গান্ধী বিচে এসেছি, এখানে সব খাবার মোটামুটি পাওয়া যাচ্ছে।
সন্ধ্যেবেলা এখানটা বেশ ভালোই দেখতে লাগছে। হ্যাঁ? লঙ্কা দিয়ে আনারস খেয়ে দেখি কেমন লাগছে। ও, লঙ্কা দিয়ে আনারস নিয়ে নিচ্ছি, দেখি কেমন খেতে লাগে। ঝাল ঝাল। 20 টাকা দিয়ে যে দুটো পিস আনারস খেলাম, দারুণ। এখানে এটা একবার ট্রাই করা দরকার কচিতে, এটা খুব সুন্দর খেতে লাগলো। ঠিক কচি সমুদ্রের যে কচি বিচ আছে, কচি বিচের থেকে এখানে একটা ওয়াকিং স্ট্রিট মতো আছে। এখানে সব দোকান আছে, অনেক পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, আর সেই সময় বেরিয়ে পড়েছে একটুখানি ঘুরতে সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় নয়, এখন অলরেডি প্রায় 9:20 বাজছে। এই জায়গাটা হচ্ছে কোচির ওয়াকিং স্ট্রিট, সমুদ্রের ধারে ধারে। এখানে ঘুরছে সবাই সন্ধ্যেবেলায়, বেশ আড্ডা দেওয়ার ভালোই জায়গা। এপাশ থেকে কোচির অন্যান্য যে দ্বীপগুলো, আইল্যান্ডগুলো, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ক্যামেরায় অতটা ভালো লাগছে না, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছে। তো এই জায়গাটা একবার আসা দরকার। একটু জুম করে দেখানোর চেষ্টা করি। খালি চোখে কিন্তু দারুণ লাগছে। কতগুলো স্টিল পিকচার তুলে নি। বাহ, দারুণ লাগছে। এখানে পারফিউম বিক্রি হচ্ছে। এই ওয়াকিং স্ট্রিটে সন্ধ্যেবেলায় একটু ঘুরতে বেরিয়েছি। এখানে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, আর প্রচুর লোক, এখানে প্রচুর লোক ঘোরাঘুরি করছে। তারা এখানে সময় কাটাতে এসছে। দারুণ লাগছে সন্ধ্যাবেলায়, বেশ সমুদ্রের হাওয়াটাও আসছে, সেই জন্য আরো ভালো লাগছে। কালকে সকালবেলা একবার আসার চেষ্টা করব, যদি আর্লি মর্নিং এখানে আসা যায়। হয়তো এত দোকান থাকবে না, এত রমরমা থাকবে না, কিন্তু খুব সুন্দর লাগবে এই জায়গাটা হাঁটতে। একদম আমাদের হোটেলের কাছে। অনেকটা রাস্তা এভাবে হাঁটা যায়, এখানে প্রচুর ভিড় লোকজনের। এটা ওই ওয়াকিং স্ট্রিট যেটা বলছে, দারুণ। থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিট শুনেছি, বিভিন্ন জায়গায় ওয়াকিং স্ট্রিট শুনেছি। কোচিতেও যেরকম একটা ওয়াকিং স্ট্রিট আছে বলে জানা ছিল না। আজকে একটু ঘুরে ঘুরে দেখি ওয়াকিং স্ট্রিটটা। এখান থেকে এপাশে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এখানে সব পারফিউম বিক্রি হচ্ছে, বসার জায়গাও করা রয়েছে। এই জায়গাটা অনেক ভিডিওতেই দেখতে পাওয়া যায়, বা অনেক ছবিতেই দেখেছি। এখন এখানে একটু ঘুরে দেখছি, এখানে অনেক ফরেনার টুরিস্ট আছে। কিন্তু হোটেল থেকে হাঁটতে হাঁটতে 10 মিনিট হাঁটলাম, হেঁটেই এই যে জায়গাটা পৌঁছে গেছি, সেই ফিশিং নেট, চাইনিজ ফিশিং নেট যেখানে আছে সেখানে পৌঁছে গেছি। রাত্রেবেলায় কতটা ভিডিওতে উঠবে জানি না। এদিকটাতে পুরো মার্কেট প্লেস। এই অন্ধকারের মধ্যে ফিশিং নেট দেখা যাচ্ছে না, সকালে হলে পরে দেখতে পেতাম। অনেকগুলো, এখানেও একটা আছে, কিন্তু অন্ধকার।
এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে সব চাইনিজ ফিশিং নেট, যেগুলো রাত্রেবেলা এখন এখানে লোকেরা খাওয়া দাওয়া করবে। এই অন্ধকারের মধ্যে একটা চাইনিজ ফিশিং নেট দেখতে পাওয়া যাচ্ছে। সকালবেলায় এখানে এসেছিলাম, আরেকবার দেখতে এসেছি। এটা হচ্ছে কারিমিন ফিশ, এখানকার একদম মানে এখানকার লোকাল ফিশ। এখানে সবাই আসলে এই ফিশটা ট্রাই করে খায়। আমি দেখছি, চেষ্টা করছি কত টাকা কি হয় সেই অনুযায়ী একটা ট্রাই করে দেখবো। এখানে রেস্টুরেন্ট আছে, এই ফিশ দোকানে কিনতে পাওয়া যায়, কিনলাম, কিনে নিয়ে ওখানে রান্না করতে দিলে রান্না করে দেবে। কারিমিন কিলো হাউ মাচ? 550. 550 kilo. 1 kilo 550. This type how many pieces coming? 1 kilo? 3, 4. 3-4 pieces. Like this is 250, no? Okay, yeah, 4. So one fish 250 gram. That means 1 কিলোতে মোটামুটি 4টে মতো এরকম মাছ আসবে, রান্না করে দেবে। 1 কিলো রান্না করতেও 200 টাকাই নেয়। তো আমি একটা রান্না করাবো, 200 টাকা তো দিতে পারবো না। কত টাকা বলে দেখি। মাছটা প্রিপেয়ার করছে। তো 250 গ্রাম মতো মাছ হয়েছে, ওটার জন্য 100 টাকা চাইলো। ক্লোজিং টাইমে নিচ্ছি বলে বলছে। যাই হোক, মোটামুটি 500-550 টাকা কেজি হচ্ছে কারিমিন। তো এখানকার লোকাল ফিশ ট্রাই করবো ইচ্ছা ছিল। 100 টাকা মাছটার দাম পড়ছে, আর বানাতে নিচ্ছে 150। 1 কিলো মাছ নিলেও কিন্তু 200 টাকাতেই বানিয়ে দিত, কিন্তু একটা মাছ এইভাবে তো বানাবে না, রেস্টুরেন্টে দিয়ে দিচ্ছি, বানিয়ে দেবে। তারপর সেটা ট্রাই করবো কেমন খেতে হয়। তো টোটাল 250 পড়লো একটা মাছের জন্য, 250 গ্রাম বানানো নিয়ে। দেখি এরপর টেস্ট করে নিয়ে কেমন লাগছে। আর এখানে মাছ কিনে এইভাবে বানাচ্ছে, দেখি আমার মাছটাও বানিয়ে দেবে কেমন বানায়। এই দীঘার মতোই যেমন আছে বানিয়ে দেওয়া যায়, এখানে দিলেও বানিয়ে দিচ্ছে। আমার মাছটাও দিয়ে দিয়েছি, কিরকম করে বানায় দেখি। মশলা রেডি হচ্ছে। তাহলে আজকে ডিনারে হচ্ছে চিকেন বিরিয়ানি আর কারিমিন ফিশ, কোল্ড ড্রিঙ্কস, আর এখানে একটুখানি স্যালাড দিয়েছে আর তরকারি আছে। এইটাই খেয়ে নেবো, দেখে নেবো চিকেন বিরিয়ানি পিসটা কেমন দিয়েছে আর কারিমিন ফিশটা কেমন খেতে। একটা এইরকম পিস চিকেন দিয়েছে, ও ছোট ছোট 2 পিস পাওয়া গেছে। দেখি আরও আছে কিনা। ও আবার একটা লেগ পিস, 3টে মাংস, আর এই হচ্ছে রাইস।
আজকের ভিডিওটা আর বড় করব না, এটা আমাদের কেরালা ট্যুরের ফার্স্ট ডে ছিল। আজকে কলকাতা থেকে রাত্রেবেলায় বেরিয়ে ফ্লাইটে সকালবেলা 10টায় কোচিতে নেমেছি। কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হোটেলে উঠেছি ফোর্ট কোচিতে, এবং ফোর্ট কোচি থেকে এই যে আমরা রেন্টে কার, এই যে কার রেন্ট করেছি, এই কার রেন্ট নিয়ে আমরা দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছি, করে ঘুরে এখন পুরো সাইট সিন কমপ্লিট করে আবার হোটেলে ফিরে যাচ্ছি। আজকের জন্য টাটা বাই বাই। আবার সেকেন্ড পার্ট আসবে কালকে। আমরা এখান থেকে চলে যাচ্ছি এলএফপি, সেই এলএফপির ভিডিও দিয়ে দেবো। এলএফপিতে মানে সবাই জানে যে হাউস বোটে থাকতে হবে। আমরা হাউস বোট বুক করে নিয়েছি, একটা সুন্দর হাউস বুক, রোজা মিস্টিকা বলে। তো কালকে আমাদের হাউস বোটের ট্যুর হবে। আমার ভিডিও দেখতে থাকুন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার ভিডিও এবং লাইক করে দেবেন। আশা করছি আপনাদের আমার ভিডিও ভালো লাগবে। কেরালা হওয়ার পরে আমরা আবার নেক্সট কি যাব ডেস্টিনেশন সেটাও জানিয়ে দেবো। 5 তারিখে টিকিট কাটা আছে।